তামান্না, তামান্না সাউন্ডটা মিউট করো। তামান্না, ক নম্বর আর খ নম্বর তো সলভ করা লাগবে না, ক খ তো পারবা, এগুলো করিয়ে দেওয়া আছে। ক খ সলভ করলাম না, গ নম্বর সলভ করলাম। গ নম্বর দেখো, গ নম্বর কোশ্চেনটা কি দেখো, এরূপ একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের স্টেরিও সমানুতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রশ্নটাই এটা, এটা এটা এ যৌগ, এই এ যৌগের স্টেরিও সমানুতা ব্যাখ্যা করো। যেহেতু প্রয়োগের কোশ্চেন 3 নম্বরে আসে, তাই এটার জ্ঞানটা লিখবা। পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতের চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্য থাকে। স্টেরিও সমানুতা দুই ধরনের, জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা। উদ্দীপকে প্রদত্ত যৌগের জ্যামিতিক সমানুতার শর্ত পূর্ণ হয়নি, তাই এর জ্যামিতিক সমানুতা সম্ভব নয়। প্রদত্ত যৌগটিতে কাইরিয়াল কার্বন বিদ্যমান আছে এবং দুটি আলোক সক্রিয় সমাণু তৈরি করে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো এবং একটা অপরটার উপর অপরিস্থাপনীয়, এবং উভয় কনফিগারেশনের কেন্দ্রীয় প্রতিসাম্য এবং অক্ষীয় প্রতিসাম্য থাকে না ইত্যাদি বৈশিষ্ট্য থাকার কারণে উদ্দীপকে প্রদত্ত যৌগটি আলোক সমানুতা প্রদর্শন করে। নিম্নে এর আলোক সমানুদের গঠন দেখানো হলো। ডানে এমিনো থাকলে কি ডি, এটা ডি টু এমিনো বিউটানোইক অ্যাসিড, আর এর সামনে কাল্পনিক দর্পণ বিবেচনা করলে এল, এটা এল টু এমিনো বিউটানোইক অ্যাসিড। দেখো 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু বিউটানোইক অ্যাসিড। এই উভয় যৌগের একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত এবং কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্ন রূপ আচরণ করে, তাই এরা আলোক সমানুতার প্রদর্শন করে। অর্থাৎ উদ্দীপকে প্রদত্ত যৌগটির স্টেরিও সমানুতা হিসেবে আলোক সমানুতা পাওয়া যাবে। আরেকবার বলি, প্রশ্নটা এলো গ নম্বর কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, একটু গুরুত্ব দিয়ে সুন্দর করে লিখবা। বলবা উদ্দীপকে প্রদত্ত যৌগটি স্টেরিও সমানুতা আলোচনা করা হলো, এভাবে হেডিং দিতে পারো। প্রথমেই যেহেতু গ নম্বর কোশ্চেন 3 মার্কসের, তাই জ্ঞানটা লিখবা। পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকেই বলা হয় ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতে চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্য থাকে। স্টেরিও সমানুতা দুই প্রকারের, জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা। উদ্দীপকে প্রদত্ত যৌগটির জ্যামিতিক সমানুতা শর্ত সম্বলিত নয়, তাই এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না।
কিন্তু উদ্দীপকে প্রদত্ত যৌগটি আলোক সমানুতার শর্ত সম্বলিত, তাই এটি আলোক সমানুতা প্রদর্শন করবে। কি কি আলোক সমানুতার শর্ত সম্বলিত দেখো, এতে কাইরাল কার্বন বিদ্যমান আছে এবং এর যে দুইটা কনফিগারেশন তৈরি হয় সেই দুইটা কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হয় এবং উভয় কনফিগারেশন একে অপরের উপর অপরিস্থাপনীয় এবং এদের কেন্দ্রীয় প্রতিসাম্য এবং অক্ষীয় প্রতিসাম্য থাকে না। নিম্নে এদের দুইটা আলোক সক্রিয় সমাণুর চিত্র দেখানো হলো, তারপর এই চিত্রটা আঁকবা। আর যেটা ডানে অ্যামিনোমূলক থাকে সেটা ডি, এটার নিচে লিখবা এটা D2 অ্যামিনো বিউটানোইক অ্যাসিড। আর যেটার বায়ে অ্যামিনোমূলক থাকে সেটা এল, এটা L2 অ্যামিনো বিউটানোইক অ্যাসিড। এই উভয় যৌগের একই আণবিক সংকেত এবং একই ত্রিমাত্রিক গঠন, কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্ন রূপ আচরণ করে, অর্থাৎ এরা আলোক সমানুতা প্রদর্শন করে। তাহলে উপরোক্ত আলোচনায় বলা যায় উদ্দীপকে প্রদত্ত যৌগটির আলোক সমানুতা পাওয়া যাবে। ভালো করে আরেকবার শোনো, প্রয়োজনে আরেকবার শোনো ভালো করে। দেখো এই চাইছে কি উদ্দীপকে যে উদ্দীপকে প্রদত্ত এ যৌগটির স্টেরিও সমানুতা আলোচনা করো। স্টেরিও সমানুতা আলোচনা করতে বলছে জ্ঞানের কোর্সে 3 মার্কস, যেহেতু 3 মার্কস তাই প্রথমে জ্ঞানটা লিখবা। ভুল বললাম, জ্ঞানের কোশ্চেন না তো প্রয়োগের কোশ্চেন, 3 মার্কস। তাহলে উদ্দীপকে প্রদত্ত যৌগটির অর্থাৎ এ যৌগটির স্টেরিও সমানুতা আলোচনা করতে বলছে, অর্থাৎ 3 মার্কসের কোশ্চেন চাইছে। 3 মার্কসের কোশ্চেন চাওয়ার কারণে তুমি প্রথমে জ্ঞানটা লিখবা, স্টেরিও সমানুতার জ্ঞানটা লিখবা যে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় স্টেরিও সমানুতা। স্টেরিও সমাণুদের চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্য থাকে। স্টেরিও সমানুতা দুই প্রকারের, জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা। উদ্দীপকে প্রদত্ত যৌগটির জ্যামিতিক সমানুতার শর্ত পূর্ণ করে না। যেহেতু উদ্দীপকে প্রদত্ত যৌগটি জ্যামিতিক সমানুতার শর্ত পূর্ণ করে না, তাই এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না। কিন্তু উদ্দীপকে প্রদত্ত যৌগটি আলোক সমানুতার শর্ত সম্বলিত, তাই এটি আলোক সমানুতা প্রদর্শন করে। যেমন উদ্দীপকে প্রদত্ত যৌগটিতে কাইরিয়াল কার্বন আছে, এদের যে দুইটা আলোক সমাণু হবে এই দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো এবং একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় বা অসমপতিত হয় এবং উভয়ের কেন্দ্রীয় প্রতিসাম্য এবং অক্ষীয় প্রতিসাম্য থাকে না। ফলে এরা আলোক সমানুতা প্রদর্শন করে। নিম্নে এদের আলোক সমানুতার চিত্র দেখানো হলো, এরপর এই চিত্রটা আঁকবা। একে তারপর বলবা এই উভয় যৌগের একই আণবিক সংকেত এবং একই ত্রিমাত্রিক গাঠনিক সংকেত, কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন, কিন্তু এই যৌগ দুটি এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্ন রূপ আচরণ করে, অর্থাৎ এরা আলোক সমানুতা প্রদর্শন করে। সুতরাং উদ্দীপকে প্রদত্ত যৌগটির আলোক সমানুতা পাওয়া যাবে। এরপর উচ্চতর দক্ষতার কোষটা একটু পর বাটরবা, ঠিক মতো পড়বা। উচ্চতর দক্ষতার কোশ্চেনটা হলো C5H10O এই যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন, ভালো করে পড়ে টরে তারপর শুরু করবা। আবার বলছি C5H10O এই যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব ব্যাখ্যা করো। অ্যান্সারে লিখবা নিম্নে উদ্দীপকে প্রদত্ত যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব তা দেখানো হলো। এরপর লিখবা হাইড্রোজেন দিলাম না, সময় বাঁচাইলাম।
উপরোক্ত যৌগ দুটির কার্বন শিকলের গঠনের পার্থক্য আছে, তাই এদের শিকল সমানুতা হবে। এরপর লিখবা এ তো ইনলও হয়, দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য অনেকভাবে দেখানো যায়, যে কোনো একভাবে দেখাইলেই হলো। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, দেখো অ্যালকিনের অবস্থানের পার্থক্য আছে, কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, তাই এদের অবস্থান সমানুতা সম্ভব। এটা তুমি অ্যালকোহলদের অবস্থানের পার্থক্য করে দেখাতে পারতা, অনেকভাবে দেখাতে পারতা, কিন্তু অনেকে করছো কি জানো, অনেকে এইটা লিখেছো, এইটা লিখেছো, আমি কেটে দিয়েছি কেন জানো, এরূপ অবস্থান সমানুতার স্পেশাল নাম তো মেটামারিজম। এটাও অবস্থানের পার্থক্য আছে, সেইটা ভেবে তোমরা অবস্থান সমানুতা লিখে রাখছো, কিন্তু কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে। কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা জনিত কারণে যে সমানুতা হয় সেটা কিন্তু মেটামারিজম সমানুতা। দেখো এটা এক পাশে 2 কার্বন, আরেক পাশে 2 কার্বন, এটা এক পাশে 1 কার্বন, এক পাশে 3 কার্বন, এটা তো অবস্থান সমানুতা না, এটা তো মেটামারিজম। এই জায়গায় অবস্থান লিখে রাখছো অনেকে খাতায়, দেখো। এরূপ যদি অবস্থান সমানু হয় যাদের কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে, এরূপ অবস্থান সমানুদের নাম তো মেটামারিজম, তাহলে এটা ভুল লিখেছো সবাই। তাহলে দেখো এখন এইভাবে তুমি কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য দেখিয়ে দেখাবা যে অবস্থান সমানুতা। এখানে অ্যালকোহলদের অবস্থানের পার্থক্য দেখাতে পারতে, আরো অনেক কিছু করা যায়। কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য দেখালেই অবস্থান সমানুতা হবে। এরপর C5H10O কার্যকারী মূলকের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব হবে সেটা হলো কার্যকারী মূলক সমানুতা। এরপর C5H10O কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা জনিত কারণে যে সমানুতার উদ্ভব হবে সেটা হলো মেটামারিজম সমানুতা। এছাড়া টটোমারিজম সমানুতা সম্ভব। এটা একটু হাইড্রোজেন দিয়ে লিখি, তুমি এই কিটোন গ্রুপ CH2 তো একটা হাইড্রোজেনকে এইভাবে দেখাও, CH2 CH3। এই একটা বন্ড এখানে যাবে, সেই বন্ড দিয়ে আগত হাইড্রোজেনকে ধরবে, আর হাইড্রোজেনের বন্ডটা এখানে এসে ডাবল বন্ড গঠিত হবে। তাহলে সেই অনুযায়ী উৎপাদটা কি হবে দেখো, এটা অ্যালকোহল হয়ে যাবে। আর এখানে ডাবল বন্ড হবে CH CH2 CH3। তাহলে উক্ত যৌগ দুটিতে এক প্রকার কার্যকারী মূলক সম্মিলিত সমাণু স্বতঃস্ফূর্তভাবে
আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত সমানুতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। সাম্যাবস্থাটা তো অনেকেই লেখো নাই। ফলে উদ্ভূত সমানুদেরকে বলা হয় মেটামারিজম সমানুতা। ভুল বললাম, টটোমারিজম সমানুতা। আবার বলছি, উদ্দীপকে প্রদত্ত যৌগ দুটিতে এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে। অর্থাৎ উক্ত যৌগটিতে টটোমারিজম সমানুতার উদ্ভব ঘটে। তাহলে টোটাল বিষয়টা আমি আবার বলছি, উচ্চতর দক্ষতার কোশ্চেনটি একটু খেয়াল করে লিখবা। এইভাবে উদ্দীপক দেওয়া আছে, এই একটা বি যৌগ, এই বি যৌগের 5 প্রকার সমানুতা সম্ভব ব্যাখ্যা করো। এই বি যৌগটার 5 প্রকার সমানুতা সম্ভব সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। বলবা বি যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব তা নিম্নে দেখানো হলো। তারপর এই দুইটা লিখে লিখবা উক্ত যৌগ দুটিতে কার্বন শিকলের গঠনের পার্থক্য আছে, তাই এদের ক্ষেত্রে শিকল সমানুতা সম্ভব। এরপর আবার এই দুইটা লিখে লিখবা এই যৌগ দুটিতে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, তাই এদের অবস্থান সমানুতা সম্ভব। এরপর এই দুইটা যৌগ লিখে লিখবা উপরোক্ত যৌগ দুটিতে কার্যকারী মূলকের পার্থক্য আছে, তাই এদের কার্যকারী মূলক সমানুতা সম্ভব। তারপর আবার এই দুইটা লিখে লিখবা উপরোক্ত যৌগ দুটিতে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে, তাই এদের মেটামারিজম সমানুতা সম্ভব। তারপর এইটা লিখে লিখবা এই দুইটা লিখে লিখবা যে উপরোক্ত যৌগ দুটিতে এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থা বিরাজ করে। অর্থাৎ এদের মধ্যে টটোমারিজম সমানুতাও সম্ভব। তাহলে সুতরাং আমরা বলতে পারি C5H10 ও যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব। আরেকবার বলি, আমার প্রশ্ন হলো, উচ্চতর দক্ষতার প্রশ্ন হলো C5H10 ও যৌগটির 5 প্রকার সমানুতা সম্ভব ব্যাখ্যা করো। অ্যান্সারে বলবা C5H10 ও এই সংকেত বিশিষ্ট যৌগের 5 প্রকার সমানুতা সম্ভব, যার নিম্নে দেখানো হলো। তারপর এই দুইটা সমাণু লিখে লিখবা উক্ত যৌগ দুটিতে কার্বন শিকলের গঠনের পার্থক্য আছে, তাই এদের শিকল সমানুতা সম্ভব। এরপর এই দুইটা লিখে লিখবা উক্ত যৌগ দুটিতে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্য আছে, তাই এদের অবস্থান সমানুতা সম্ভব। তারপর এই দুইটা যৌগ লিখে লিখবা যে উক্ত যৌগ দুটিতে কার্যকারী মূলকের পার্থক্য আছে, তাই এদের কার্যকারী মূলক সমানুতা সম্ভব। তারপর এই দুইটা যৌগ লিখে লিখবা যে উক্ত যৌগ দুটিতে কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে, তাই এদের মেটামারিজম সমানুতা সম্ভব। তারপর এই দুইটা লিখে লিখবা উক্ত যৌগ দুটিতে এক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামো স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকারীমূলক সম্বলিত কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো পরস্পরের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে, অর্থাৎ এদের টটোমারিজম সমানুতা সম্ভব। তারপর লিখবা অতএব বলা যায় C5H10 ও যৌগটির 5 প্রকারের সমানুতা সম্ভব। আরো এক প্রকারের সম্ভব কেউ বলতে পারো? এটা দিয়ে ট্রাই করো না, এদের ক্ষেত্রে সিস্টেম সম্ভব। যাই হোক, 5 প্রকার চাইছি, 5 প্রকার গাঠনিক সমানুতা দেখালেই হবে। এখন কেউ কোনো প্রশ্ন করবা? কেউ খাতা পাও না এরকম কেউ আছো? কেউ খাতা পাও না এরকম আছো? কারো কোনো আমার খাতা দেখা হয় নাই। তুমি ইনবক্সে যোগাযোগ করো, হয়তো তোমার খাতা একটা বাদ গেছে। তুমি ইনবক্সে যোগাযোগ করো পড়ার পরে। স্যার আমিও পাইনি খাতা। ইনবক্সে যোগাযোগ করো পড়ার পরে। এখন নেম রিঅ্যাকশন থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বা পরীক্ষার অ্যালডোল ঘনীভবন প্রক্রিয়া থেকে ওই যে পড়াইছিলেন স্যার, যদি দুইটা প্রোপ্যানল অণুর
বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে কি রকম হবে বিক্রিয়াটা একটু দেখাই দেবে? শোনো, পরিবর্তনটা দেখো, অ্যালডল ঘনীভবনে প্রোপানল বলছে ও। প্রোপানল মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এটাকে আমি এইভাবে না লিখে এইভাবে লিখবো, একই কথা। এই প্রোপানল, এই একটা অণু, আর এই প্রোপানল এই আরেকটা অণু। এটা দুইটা হাইড্রোজেন, কিন্তু একটা হাইড্রোজেন বন্ডে দেখালাম। লঘু ক্ষারের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটবে। লঘু ক্ষার তো বোঝোই, পাতলা ক্ষারের দ্রবণকেই রসায়নের ভাষায় ভালো বাংলায় বলা হয় লঘু ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষার। পরিবর্তনটা দেখো, এই কার্বনিল মূলকের যে অক্সিজেনের বন্ডটা আছে সেই বন্ডটা উপরের দিকে চলে যাবে। ডাবল বন্ডের একটা বন্ড অক্সিজেনের উপর দিকে চলে যাবে। সেই যে বন্ডটা চলে গেছে অক্সিজেনে, সেই বন্ড দিয়ে আলফা হাইড্রোজেনকে বন্ধনে আবদ্ধ করবে, ফলে এটা অ্যালকোহল হয়ে যাবে। আর আলফা কার্বন এসে এই কার্বনিল মূলকের কার্বনের সাথে যুক্ত হবে। সব ক্ষেত্রে কিন্তু এই একই ব্যাপার, সব আলফা হাইড্রোজেন আর আলফা কার্বনের পরিবর্তন দেখো। আর তোমরা তো জানো, এই কার্যকারী মূলক ধারী কার্বন কিন্তু আলফা কার্বন। আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। আবার দেখো, প্রোডাক্ট তুমি এমনি দেখতে পারবা। দেখো, এই কার্বনিল মূলকের কার্বন অক্সিজেন ডাবল বন্ডের একটা বন্ড অক্সিজেনে চলে যাবে। সেই বন্ড দিয়ে আগত আলফা হাইড্রোজেনকে বন্ধনে আবদ্ধ করবে, ফলে এটি অ্যালকোহল হয়ে যাবে। আর আলফা কার্বন এসে এই কার্বনিল মূলকের কার্বনের সাথে এসে যুক্ত হবে। তাহলে সেই অনুযায়ী প্রোডাক্টটা কি হবে দেখো। প্রোডাক্টটা লিখি আমি, CH3 CH2 CH OH। এটা CH3, এই কার্বনের এই যে CH3টা নিচে লিখলাম বন্ডে CHO। কার্যকারী মূলকধারী কার্বন আলফা কার্বন, তারপরটা কি বিটা কার্বন, গামা ডেল্টা। এটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হয়েছে। তাহলে দেখো, এখন সংজ্ঞা বলতেছি। লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন সম্বলিত দুই অণু অ্যালডিহাইড পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড গঠন করেছে, অর্থাৎ অ্যালডল গঠন করেছে। আর কারো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ স্যার বলো। কিটোন নিলে বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন হইতো। হ্যাঁ, বিটা হাইড্রোক্সি কিটোন হয়েছে। স্যার এখানে শুধু অ্যালডিহাইড, কিটোন আর বিটা, অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ এদের ক্ষেত্রে কিটোন আর অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা হয়। আর স্যার এই কোশ্চেন শোনো, এই কোশ্চেন খুব একটা ঘুরাবে না, এই কোশ্চেন খুব একটা ঘুরাবে না, এটা পারবা কিন্তু মনে থাকবে না। এখানের প্রবলেমটাই পড়বা তোমরা, মনে থাকবে না। এখানে তো অল্প কয়েকটা বিক্রিয়া লিখতেছি, এরকম বিক্রিয়া যখন শত শত হয়ে যাবে তখন তোমার আর মনে থাকবে না, সেই সমস্যায় পড়বা। এখানে তুমি যে পারবা না সেরকম সমস্যায় পড়বা না, মনে রাখতে পারলেই লিখতে পারবা। এমন কোনো উদ্দীপক দেবে না যে তুমি কোশ্চেন ধরতে পারতেছো না, কোশ্চেন ধরতে পারবা, মনে থাকবে না। এই প্রবলেমে পড়বা সবাই। তারপর বলো, কি বলতেছিলে জানো, বলো। স্যার প্রোপানল আর পেন্টানলে কি ঘনীভবন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হয়? হ্যাঁ হতে পারে। এইভাবে আলফা আলফা কার্বন আইসা কার্বনিল মূলকের কার্বনের সাথে যুক্ত হবে, আর আলফা হাইড্রোজেন আইসা যুক্ত হবে। আলফা হাইড্রোজেন আইসা অ্যালকোহল গঠন করবে। স্যার ওইটা একটু দেখালে ভালো হতো। তুমি ট্রাই করো, তুমি নিজে ট্রাই করো, আমি তো কৌশল বলেই দিলাম। আলফা কার্বন আইসা যুক্ত হবে আর আলফা হাইড্রোজেন আইসা এখানে অ্যালকোহল গঠন করবে, সব এক। তুমি যত শিকল বলো না কেন, তুমি ট্রাই করো।
এই কৌশলে তুমি যে কোনোটা পারবা। স্যার সেইজেফ নিয়মে আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, সেই যে নিয়মে যে কোনো অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা যাবে। এখানে অ্যালকাইল ব্রোমাইড দেওয়া হয়েছে কেন? এখানে সেইটাই যে কোনো অ্যালকাইল হ্যালাইড, যে হ্যালাইড উদ্দীপককে দেবে সেটার সাপেক্ষে লিখবা। এরপর বলো, আর কারো প্রশ্ন আছে? স্যার একটা বিক্রিয়া বলছে উপযুক্ত ক্ষারের সাথে বিক্রিয়া করে, এখানে কি যে কোনো ক্ষারই দেওয়া যাবে নাকি? উপযুক্ত ক্ষার বলতে এখানে কস্টিক সোডা বা কস্টিক পটাশকে বোঝায়। এগুলো তীব্র ক্ষার বিক্রিয়া করে। রসায়নের ম্যাক্সিমাম সময় ক্ষার বলতে কস্টিক সোডা আর কস্টিক পটাশকেই বোঝায়। এরপর বলো, আর কারো প্রশ্ন আছে? এগুলোর কিন্তু সলভ ক্লাস দেওয়া হবে না, এগুলো বিষয় মুখস্থ। পড়া শেষ, পড়ার পরের দিনই পরীক্ষা নিয়ে নেওয়া হবে, পড়ার শেষ তার পরের দিনই পরীক্ষা নেওয়া হবে। আর কারো প্রশ্ন আছে এখান থেকে? এরপর দেখো, পরবর্তী নেম রিঅ্যাকশন আলোচনা করতেছি, মার্কোনিকভ নিয়ম। বিজ্ঞানী মার্কোনিকভ এই নিয়ম আবিষ্কার করছে, তাই এটাকে বলা হয় মার্কোনিকভ নিয়ম। মার্কোনিকভ নিয়ম দেখো, এই একটা অপ্রতিসম যৌগ এবং অসম্পৃক্ত যৌগ। তোমরা তো জানোই, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটাকে কি বলা হয়? অসম্পৃক্ত যৌগ। আর দ্বিবন্ধন বিশিষ্ট দুইটা কার্বন সমান না, একটা 2 হাইড্রোজেন সম্বলিত, একটা 1 হাইড্রোজেন সম্বলিত, তাই এটা অপ্রতিসম যৌগ। তাহলে এই যৌগটা অপ্রতিসম, কারণ দুইটা কার্বন সমান হাইড্রোজেন সম্বলিত নয়, তাই এটা অপ্রতিসম যৌগ। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তাকে কি বলা হয়? অসম্পৃক্ত যৌগ। তাহলে এইটা অপ্রতিসম এবং অসম্পৃক্ত যৌগ। এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন হবে। হাইড্রোজেন হ্যালাইড হিসাবে ধরো হাইড্রোজেন ব্রোমাইড নেওয়া হলো, সেই হাইড্রোজেন হ্যালাইড অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড, এর যে কোনো একটা সংযোজন হবে। এই যে সংযোজনটা হবে, সেই সংযোজনটার ক্ষেত্রে কোনটা বেশি উৎপাদ তৈরি হবে সেই সম্পর্কে যে নিয়ম, সেটাই হলো মার্কোনিকভ নিয়ম। আবিষ্কারক বিজ্ঞানী মার্কোনিকভের নাম অনুসারে এর নাম মার্কোনিকভ নিয়ম। এক্ষেত্রে যে দুইটা অপ্রতিসম অসম্পৃক্ত কার্বন আছে, তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন আইসা যুক্ত হবে। আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। আবার বলছি, এই অপ্রতিসম অসম্পৃক্ত যে দুইটা কার্বন আছে, সেই দুইটা কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেটাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে। আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। এবং সেই অনুযায়ী তাহলে প্রোডাক্টটা কি হবে দেখো,
যুক্ত হয়ে গেলে কিন্তু দ্বিবন্ধন আর থাকবে না, একক বন্ধন হয়ে যাবে, বন্ধন ইলেকট্রন দ্বারাই তো যুক্ত করবে। দুই নং কার্বনে ব্রোমিন আছে 2 ব্রোমো আর 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন 2 ব্রোমো প্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইড বলতে পারো। 2 ব্রোমো প্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইড, এটাই হবে প্রধান উৎপাদ। এটা হবে 90%। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাই হলো মার্কোনিকভ নিয়ম। তার বিপরীতটাও হবে, যে দুইটা অপ্রতিসম অসম্পৃক্ত কার্বন আছে তার মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেটা বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে। সেই অনুযায়ী প্রোডাক্টটা হবে কি দেখো, CH3 CH2 CH2 ব্রোমিন। এই 1 ব্রোমো প্রোপেন, 1 নং কার্বনে ব্রোমিন আছে, 1 ব্রোমো প্রোপেন বা নরমাল প্রোপাইল ব্রোমাইড, এটা হবে গৌণ উৎপাদ, বাকি 10%। এই গৌণ উৎপাদ সম্পর্কে সেই মানে মার্কোনিকভ নিয়ম না, মার্কোনিকভ নিয়ম হলো প্রধান উৎপাদ সম্পর্কে। প্রয়োজনে তোমাদের আরো মার্কিং করে দিই, দেখো সেই অনুযায়ী যুক্ত হয়েছে কিনা সেটা একটু দেখে নাও। যুক্ত হলেই কিন্তু দ্বিবন্ধনের স্থলে একক বন্ধন হয়ে যাবে। যুক্ত হয়েছে কিনা দেখো, মিলছে কিনা দেখো। এই ডট ডটের দিকে তাকাও, এটাতেও দেখো যে অনুযায়ী বলা হয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়েছে কিনা মিলাও। এই ডট ডট চিহ্ন দিয়ে দিলাম, যে অনুযায়ী বলা হয়েছে সেই অনুযায়ী সেই কার্বনের সাথে যুক্ত হয়েছে দেখো। এখন আরেকবার বলি, দেখো ভালো করে দেখো সবাই, এই দুইটা কার্বন সমান না, একটা কার্বন 1 হাইড্রোজেন সংবলিত আর একটা 2 হাইড্রোজেন সংবলিত। দুইটা কার্বন সমান না, তাই এটা অপ্রতিসম যৌগ। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে এটাকে কি বলে, অসম্পৃক্ত যৌগ। তাহলে এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইড অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজনের ক্ষেত্রে যে দুইটা অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, দেখো এই যে। আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেটাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, এই যে যুক্ত হয়েছে। এবং সেই অনুযায়ী সেটাই হবে প্রধান উৎপাদ। কোনটা? এই 2 ব্রোমো প্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইডটাই হবে প্রধান উৎপাদ 90%। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাই হলো আবিষ্কারকের নাম অনুসারে মার্কোনিকভ নিয়ম। তার বিপরীতটাও হবে, যে দুটো অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যেটায় হাইড্রোজেন বেশি আছে সেটা ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে। সেই অনুযায়ী হবে গৌণ উৎপাদ বাকি 10%। কোনটা? 1 ব্রোমো প্রোপেন বা নরমাল প্রোপাইল ব্রোমাইড। আরেকবার বলি, ভালো করে শোনো। আর কৌশলটা মনে রাখবা, মার্কোনিকভ নিয়ম তো রেড কালার, মার্কোনিকভ নিয়ম কিন্তু তেলে মাথায় তেল। যার হাইড্রোজেন বেশি আছে তারে আবার হাইড্রোজেন দেওয়া হয়েছে, তেলে মাথায় তেল। এইভাবে তুমি ইজিলি মনে রাখতে পারবা, নাহলে এলোমেলো হয়ে যাবে। ভালো করে দেখো, এইটা বুঝতে পারলে কিন্তু আরেকটা হয়ে যাবে। এরপরে যে নিয়মটা আছে সেটা এমনিতেই হয়ে যাবে, এটা আগে বোঝো। এই দুইটা কার্বন সমান না, তাই অপ্রতিসম। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত বলা হয়।
এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজনের সময় যে দুটো অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। এবং সেইটা কোনটা? 2-ব্রোমোপ্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইডটা হবে প্রধান উৎপাদ 90%। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাই হলো আবিষ্কারকের নাম অনুসারে মার্কোনিকভ নিয়ম। এছাড়া গৌণ উৎপাদ হবে এর উল্টাটা, যে দুটি অসম্পৃক্ত কার্বন আছে তার মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, সেটা হবে গৌণ উৎপাদ, বাকি 10%। আরেকবার বলি, তারপর তোমাদের প্রশ্ন থাকলে বলবা। এই রেড মার্ক হলো মার্কোনিকভ, আর এই ব্লু মার্ক কি? মার্কোনিকভ না, এটা হলো গৌণ উৎপাদ। এটা না লিখলেও চলতো, কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে স্যার 90%, বাকি 10% গেল কই? তাই বাকি উৎপাদটাও লিখে দিয়েছি। এখন দেখো, দুইটা কার্বন সমান না, তাই অপ্রতিসম। কেন সমান না? একটা কার্বন 1 হাইড্রোজেন সম্বলিত আর একটা কার্বন 2 হাইড্রোজেন সম্বলিত, দুইটা কার্বন সমান না তাই অপ্রতিসম। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি? অসম্পৃক্ত। এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজনের ক্ষেত্রে যে দুটি অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। এবং সেইটা কোনটা? 2-ব্রোমোপ্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইডটা হবে প্রধান উৎপাদ, আর প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাই হলো আবিষ্কারকের নাম অনুসারে মার্কোনিকভ নিয়ম। তার বিপরীতটা হবে, সেটা কি? যে দুটি অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যেটাতে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন যুক্ত হবে। অর্থাৎ 1-ব্রোমোপ্রোপেন বা নরমাল প্রোপাইল ব্রোমাইডটা হবে গৌণ উৎপাদ, বাকি 10%। আবার বলি, আর মার্কোনিকভ নিয়ম মনে রাখবা কেমনে? তেলে মাথায় তেল, যার হাইড্রোজেন বেশি আছে তারই আবার হাইড্রোজেন দিছে মার্কোনিকভ। তেলে মাথায় তেল দেওয়া হয়েছে, যার বেশি আছে হাইড্রোজেন তাকেই হাইড্রোজেন দেওয়া হয়েছে। তাহলে এখন আর এলোমেলো হবে না। তাহলে দেখো আরেকবার ফাইনালি, দুইটা কার্বন সমান না, একটা কার্বন 1 হাইড্রোজেন সম্বলিত, একটা কার্বন 2 হাইড্রোজেন সম্বলিত, তাই এটাকে বলা হয় অপ্রতিসম। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি? অসম্পৃক্ত। এই অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজনের ক্ষেত্রে যে দুটি অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। এবং সেটাই হবে প্রধান উৎপাদ 90%। কোনটা? 2-ব্রোমোপ্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইড। এটা কিন্তু আইসোপ্রোপাইল আর এই ব্রোমাইড, এটাই প্রধান উৎপাদ। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় মার্কোনিকভ নিয়ম। তার বিপরীতটাও হবে, সেটা গৌণ উৎপাদ, সেটা মার্কোনিকভ নিয়ম না। যে দুটি অসম্পৃক্ত কার্বন আছে সেই দুটা কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, সেটা হবে গৌণ উৎপাদ, বাকি 10%। এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এখান থেকে। প্রশ্ন আছে? স্যার 3টা বন্ড থাকলেও কি এভাবেই করবো আমরা? ডাবল বন্ড, এগুলো সব ডাবল বন্ড। আর কারো প্রশ্ন? আর এগুলো কেন যুক্ত হয়, কেন কি কারণে যুক্ত হয় তাও পড়ানো হবে পরে। আপাতত যুক্ত হয় দেখো, কেন যুক্ত হয় সেটা কিন্তু মেকানিজম, সেই মেকানিজম পড়ানো হবে এর পরের স্টেপ, সেগুলো আরো জটিল। তুমি এটা না বুঝলে পরের স্টেপ আর বুঝবা না। স্যার 4টা কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধন যে কোনোটাই দিলেই হবে? না, অপ্রতিসম হতে হবে। অর্থাৎ এরূপ যদি তুমি লেখো তাহলে মার্কোনিকভ নিয়ম প্রযোজ্য নয়।
এরূপ যদি 4 কার্বনের শিকল লেখো, তাহলে এর ক্ষেত্রে মার্কোনিকীয় নিয়ম প্রযোজ্য নয়, এরূপের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে প্রতিসম অসম্পৃক্ত যৌগ, দুইটা কার্বন কিন্তু এক হাইড্রোজেন সম্বলিত, তা তো না, আমাদের হতে হবে কেমন? অপ্রতিসম অপ্রতিসম। অসম্পৃক্ত যৌগ, একটা কার্বন এক হাইড্রোজেন সম্বলিত আর একটা কার্বন 2 হাইড্রোজেন সম্বলিত। এটার জন্য মার্কোনিকীয় নিয়ম প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য নয়। এখন বুঝছো বিষয়টা? জি স্যার। অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, দুইটা কার্বন সমান হাইড্রোজেন সম্বলিত নয়। এখন মার্কোনিকীয় নিয়ম পড়লাম না এতক্ষণ আমরা, এর একটা বিপরীত নিয়ম আছে, সেটা বিপরীত মার্কোনিকীয় নিয়ম। বিপরীত মার্কোনিকভ নিয়ম। অথবা আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় খারাস নিয়ম। বিপরীত মার্কোনিকভ নিয়ম বা খারাস নিয়ম আমাদের আলোচ্য বিষয়। এটা দেখো, এটা দিয়ে আমি পড়াবো। এটা যদি এই একই মার্কোনিকভ বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়ায় পারক্সাইড উপস্থিত থাকে, জৈব পারক্সাইড R2O2, এখানে লিখি স্পষ্ট করে R2O2। তোমরা যেরকম হাইড্রোজেন পারক্সাইড দেখেছো H2O2, এটা অজৈব পারক্সাইড। আর দুইটা অ্যালকাইল মূলক অক্সিজেনে থাকলে R2O2 সেটা হলো জৈব পারক্সাইড। এই বিক্রিয়ায় যদি জৈব পারক্সাইড উপস্থিত থাকে, তাহলে মার্কোনিকভ নিয়মের উল্টাটা ঘটবে। সেক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল প্রধান উৎপাদ, সেইটা হবে গৌণ উৎপাদ। .9%। আর যেটা হওয়ার কথা ছিল গৌণ উৎপাদ, সেটা হবে প্রধান উৎপাদ 99.1%। তাহলে প্রধান উৎপাদ হয়েছে গৌণ উৎপাদ, গৌণ উৎপাদ হয়েছে প্রধান উৎপাদ। কখন? যখন জৈব পারক্সাইড এই বিক্রিয়ায় উপস্থিত থাকবে। এইভাবে পারক্সাইডের ফলে বিক্রিয়াটি উল্টে যায়, তাই এটাকে পারক্সাইড ফলাফল বা বিপরীত মার্কোনিকভ নিয়ম বা আবিষ্কারকের নাম অনুসারে খারাস নিয়ম বলা হয়। সব কথা উল্টে বলবা, পারক্সাইড থাকার কারণে উল্টে বলবা, প্রধান উৎপাদটা উল্টা হবে। আর প্রধান উৎপাদ সম্পর্কিত এই নিয়ম, এখন উল্টে বলবা যে দুইটা অসম্পৃক্ত কার্বন আছে তাদের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে, তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে। এবং 1 ব্রোমোপ্রোপেন বা নরমাল প্রোপাইল ব্রোমাইড, সেটাই হবে প্রধান উৎপাদ। এই প্রধান উৎপাদ তৈরি হওয়ার নিয়মটাই হলো বিপরীত মার্কোনিকভ নিয়ম বা খারাস নিয়ম। আর বাকি অংশটা বলবা সেটা খারাস নিয়ম না, গৌণ উৎপাদ কিন্তু খারাস নিয়ম না, সেটাও বলবা। কারণ বাকি পার্সেন্ট তো প্রশ্ন জাগতে পারে, বাকি পার্সেন্ট কই, সেটাও লিখবা প্রশ্নে। তাহলে এখানে লিখবা যে যে দুইটা অসম্পৃক্ত কার্বন আছে তার মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেটা বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ হ্যালোজেন এসে যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন এসে যুক্ত হবে। এবং সেইটা কোনটা? 1 ব্রোমোপ্রোপেন বা আইসোপ্রোপাইল ব্রোমাইডটা হবে গৌণ উৎপাদ, বাকি 0.9%। তাহলে আমি এক কথায় বলি,
এই মার্কোনিকভ বিক্রিয়ায় যদি জৈব পারক্সাইড উপস্থিত থাকে তাহলে এটা বিপরীত ভাবে ঘটে। প্রধান উৎপাদ হয়ে যায় গৌণ উৎপাদ 0.9%, আর গৌণ উৎপাদ হয়ে যায় প্রধান উৎপাদ 99.1%। এটাকেই বলা হয় পারক্সাইড ফলাফল বা বিপরীত মার্কোনিকভ নিয়ম বা আবিষ্কারকের নাম অনুসারে খারাস নিয়ম। আর খারাস নিয়ম মনে রাখবা কেমনে? খারাস কিন্তু দয়ালু। ও দয়ালু কি করে? দেখো, যে কার্বনে হাইড্রোজেন কম আছে তারে হাইড্রোজেন দিয়েছে, দেখো সেই অনুযায়ী হাইড্রোজেন যুক্ত হয়েছে, যার হাইড্রোজেন কম আছে তারে হাইড্রোজেন দেওয়া হয়েছে। তাহলে খারাস কিন্তু দয়ালু। আর মার্কোনিকভ কি জানো? মার্কোনিকভ কি বলেছিলাম বলো? তেলে মাথায় তেল, তেলে মাথায় তেল, নিষ্ঠুর তো সে তেলে মাথায় তেল, যার হাইড্রোজেন বেশি আছে তারে হাইড্রোজেন দিছে। তাহলে রেড মার্ক হলো, এই যে রেড মার্কটা হলো মার্কোনিকভ। আর এই যে ব্লু মার্ক, এই ব্লু মার্ক যেটা করে দিয়েছি সেটা কিন্তু বিপরীত মার্কোনিকভ, খারাস বা পারক্সাইড। আর এটার নাম তো তোমাদের মনে আছে, তারপরে আমি নামটা বলে দেই। এটা কিন্তু 2-ব্রোমোপ্রোপেন ইউপ্যাক নামে। এছাড়া আইসোপ্রোপাইল ব্রোমাইড তাও বলতে পারো। আর এটা 1-ব্রোমোপ্রোপেন। এছাড়া নরমাল প্রোপাইল ব্রোমাইড তাও বলতে পারো, এন প্রোপাইল ব্রোমাইড। দেখো আবার 1-ব্রোমোপ্রোপেন বা নরমাল প্রোপাইল ব্রোমাইড, শাখাবিহীন অবস্থা নরমাল না, নরমাল প্রোপাইল ব্রোমাইড। এখন স্যান্ডমেয়ার বিক্রিয়া আলোচনা করব। এখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার থাকলে বলো। হ্যাঁ বলো। স্যার এখানে জৈব পারক্সাইডটা প্রভাবক তাই না স্যার? জৈব পারক্সাইডটা প্রভাবক বিক্রিয়াকে উল্টাইয়ে দিছে। জি স্যার এটাই। আর এর বলে দেবে তো উদ্দীপকে, নাহলে তো তুমি বুঝবা না মার্কোনিকভ না খারাস। যখন পারক্সাইড নাই তখন কি বিক্রিয়া বলো? স্যার মার্কিউরি বিক্রিয়া। আর যখন পারক্সাইড আছে তখন খারাস বিক্রিয়া। এ তো উদ্দীপক দেখেই বুঝবা। এরপর স্যান্ডমেয়ার বিক্রিয়া আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য বিক্রিয়া। এগুলো সব শীট যারা নিয়েছো শীটের সিরিয়ালই আছে, আবার আমি গ্রুপেও কিন্তু পাঠাই। স্যান্ডমেয়ার বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া। বিজ্ঞানী স্যান্ডমেয়ার আবিষ্কার করছে, তাই এটার এই বিক্রিয়াকে বলা হয় স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া দেখো সবাই। স্যান্ডমেয়ার বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া দেখো সবাই। এটাকে বলা হয় ডায়াজিনিয়াম লবণ। এই ডায়াজিনিয়াম লবণ পুরো নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে ক্লোরাইড আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সংক্ষেপে বলা হয় ডায়াজোনিয়াম লবণ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণ এর সাথে সমপরিমাণে কিউপ্রাস হ্যালাইড, এখানে কিউপ্রাস ক্লোরাইড নেওয়া হয়েছে, আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নেওয়া হয়েছে।
কিউ প্লাস ক্লোরাইড নিলে কিউ প্লাস ব্রোমাইড, মানে কিউ প্লাস ক্লোরাইড নিলে হাইড্রোজেন ক্লোরাইড। এইভাবে ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড নিছো, আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নিয়েছো। অনুরূপ মানে কিউ প্লাস ক্লোরাইড নিলে হাইড্রোজেন ক্লোরাইড, কিউ প্লাস ব্রোমাইড নিলে হাইড্রোজেন ব্রোমাইড, কিউ প্লাস আয়োডাইড নিলে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নেওয়া হয়েছে। এখানেও তাই, এখানেও তাই। নিয়ে এই মিশ্রণটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এই ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটা আছে সেই ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন উৎপন্ন করবে। এখানে হ্যালোবেনজিন হিসাবে হবে কি ক্লোরোবেনজিন, কারণ সংশ্লিষ্ট হ্যালোজেন হলো ক্লোরিন, আর নাইট্রোজেন উৎপন্ন করবে। এখানেও তাই, ডাইজিনিয়াম লবণের ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন উৎপন্ন করবে। এখানেও ডাইজিনিয়াম লবণের ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন উৎপন্ন করবে। আর নাইট্রোজেন। এখানে তিনটা বিক্রিয়া তো আর আসবে না, যেটা আসবে সেটা লিখবা। তাহলে দেখো সবাই, ভালো করে দেখো, আমি দুইবার করে বলবো। স্যানমেয়ার বিক্রিয়া আমাদের আলোচ্য বিক্রিয়া, নামটা হলো স্যানমেয়ার বিক্রিয়া। বিজ্ঞানী স্যানমেয়ার আবিষ্কার করছে, তাই আবিষ্কারকের নাম অনুসারে স্যানমেয়ার বিক্রিয়া বলা হয়। ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নেওয়া হয়। এখানেও তাই, ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড। এখানেও তাই, ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নিয়ে এই টোটাল মিশ্রণটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটা আছে সেই ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে স্যানমেয়ার বিক্রিয়া বলা হয়। আবার বলি, ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নিয়ে, এখানেও কিন্তু তাই করা হয়েছে, এখানেও তাই, মিশ্রণটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটা আছে সেই ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন করে। এখানেও তাই ঘটছে, হ্যালোবেনজিন আর নাইট্রোজেন, এখানেও তাই ঘটছে, হ্যালোবেনজিন আর নাইট্রোজেন। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে স্যানমেয়ার বিক্রিয়া বলা হয়। হ্যালোবেনজিন, এখানে হ্যালোজেন যুক্ত বেনজিন হ্যালোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, এটা ব্রোমোবেনজিন, এটা আয়োডোবেনজিন। আরেকবার বলি, তারপর তোমরা জিজ্ঞেস করবা। ডাইজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউ প্লাস হ্যালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড, এখানেও তাই, এখানেও তাই, নিয়ে এই টোটাল মিশ্রণটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ডাইজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটা আছে সেই ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন করে। এখানেও তাই, এখানেও তাই। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে স্যানমেয়ার বিক্রিয়া বলা হয়। ফাইনালি বলি, মুখস্থ করো সবাই।
ডায়াজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউপ্রাসালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড নিয়ে এখানেও তাই এখানেও তাই মিশ্রণটাকে 100°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ডায়াজিনিয়াম লবণের ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন করে। এখানেও হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন হয়েছে, এখানে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে স্যানমেয়ার বিক্রিয়া বলা হয়। প্রশ্ন আছে কারো? স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড এইখানে প্রভাবক স্যার ওই দুইটা? হ্যাঁ হ্যাঁ। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে এখান থেকে? স্যার হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড ওগুলো কি অ্যাসিড হবে নাকি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এগুলো হাইড্রোহ্যালাইস অ্যাসিড বলা হয়। এরকম আরেকটা আছে তো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে দেখো প্রয়োজনে আরেকবার দেখো মুছে ফেলার আগে, ডায়াজিনিয়াম লবণের সাথে সমপরিমাণে কিউপ্রাসালাইড আর অধিক পরিমাণে অনুরূপ হ্যালোজেন হাইড্রোসিড এ নিয়ে মিশ্রণটাকে 100°C তাপমাত্রা উত্তপ্ত করলে ডায়াজিনিয়াম লবণের যে ডায়াজোমূলকটা আছে সেই ডায়াজোমূলকটা সংশ্লিষ্ট হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন করে। এখানেও তাই এখানেও তাই। তিনটা বিক্রিয়া তো আর আসবে না, যেটা আসবে সেই অংশটা লিখবা খালি। এখন আমি আলোচনা করতেছি বিখ্যাত ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া খুবই বিখ্যাত একটি বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট আবার দুই ধরনের, অ্যালকাইলেশন, এই বিক্রিয়া অ্যালকাইল মূলক যুক্ত হয়। অ্যাসাইলেশন, এই বিক্রিয়া অ্যাসাইল মূলক যুক্ত হয়। বলতে পারে স্যার অ্যালকাইল আর অ্যাসাইল কি? অ্যালকাইল তো চেনই, আর কি অ্যালকাইল মূলক? এই হলো অ্যাসাইল মূলক। এই অ্যালকাইল মূলক আর অ্যাসাইল মূলক হলো আরসিও। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই বিক্রিয়ায় অ্যালকাইল যুক্ত হয়, আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এই বিক্রিয়ায় অ্যাসাইল যুক্ত হয়। আবার শোনো, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যে বিক্রিয়া অ্যালকাইল যুক্ত হয় সেটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন এই বিক্রিয়া অ্যাসাইল যুক্ত হয়। আর হলো অ্যালকাইল মূলক আর আরসিও হলো অ্যাসাইল মূলক। অন্যভাবে বলি, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অ্যালকাইল মূলক যুক্ত হয় সেই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অ্যাসাইল মূলক যুক্ত হয় সেই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দেখো বিক্রিয়াটা সহজ। অনার্দ্র, অনার্দ্র মানে শুষ্ক, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলার একটি হাইড্রোজেন পরমাণু, 6 কোণায় 6টা হাইড্রোজেন আছে, কিন্তু এই কোণার হাইড্রোজেনটা ধরো, এইভাবে যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে।
আর যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এখানের আর এই হ্যালোজেন এরা একত্রিত হয়ে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। আর ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়াটাও সেম। এখানে হাইড্রোজেন পরমাণু আরসিও মূলককে কি বলে? অ্যাসাইল মূলক। অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। এই বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো প্রভাবক। অনার্দ্র মানে কি? শুষ্ক। সেই অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক। এক্ষেত্রে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে। আর এখানের যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড গঠন করবে। ভালো করে দেখো, অনার্দ্র অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন গঠন করে। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। আবার বলছি, এ কিন্তু খুব কাজে লাগবে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। আর এইটা দেখো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। মুখস্থ করো সবাই, এই অনেক জায়গায় কাজে লাগবে কিন্তু। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। আবার বলি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। সবাই মুখস্থ করো, শেষবারের মতো বলবো। অনার্দ্র মানে কি? শুষ্ক। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন গঠিত হয়। এই বিক্রিয়াকে ফিডেল কাপ অ্যাসাইলেশন বলা হয়। আর বেনজিন বলয়ের যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এই 6 কোণের 6টা হাইড্রোজেন না, এখানে হাইড্রোজেনটা যেটা প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে কিন্তু হাইড্রোজেন হ্যালাইড গঠন করছে। এখানেও যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সেই হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড গঠন করছে। উদ্দীপকে যেরূপ উদাহরণ দেবে তার সাপেক্ষে লিখতে হবে। দেখো,
যদি মিথাইল আয়োডাইড দেয় তাহলে কি মিথাইল বেনজিন, মিথাইল বেনজিনের নাম কিন্তু টলোইন, আর হাইড্রোআয়োডিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার যদি ইথাইল ব্রোমাইড দেয়, ইথাইল ব্রোমাইড C2H5 আর Br, ইথাইল ব্রোমাইড দিলে ইথাইল বেনজিন গঠিত হবে আর হাইড্রোব্রোমিক অ্যাসিড। আবার যদি মিথাইল ক্লোরাইড দেয় তাহলে মিথাইল বেনজিন, মিথাইল বেনজিনের নাম কি টলোইন, সেই মিথাইল বেনজিন উৎপন্ন হবে বা টলোইন উৎপন্ন হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার এখানে অ্যাসাইল হিসেবে অ্যাসিটাইল RCO মূলককে বলে অ্যাসিটাইল, অ্যাসিটাইল RCO, অ্যাসিটাইল ক্লোরাইড যদি দেয় তাহলে এখানে অ্যাসিটাইল বেনজিন উৎপন্ন হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার বলছি উদ্দীপকে যদি অ্যাসিটাইল ক্লোরাইড দেয় তাহলে উৎপন্ন হবে অ্যাসিটাইল বেনজিন। এই অ্যাসিটাইল বেনজিনের অপর নাম কিন্তু অ্যাসিটোফেনন। এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? মুখস্থ করবা, মুখস্থ করে তারপর যেখানে না বুঝবা খটকা লাগবে সেখানে আমাকে জিজ্ঞেস করবা আগামী ক্লাসে। মুখস্থ করার পরে তুমি আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। আগামী ক্লাসে শেষ হবে, পরের ক্লাসে পরীক্ষা। আগামী ক্লাসে এগুলো শেষ হবে, আজকে আর আলোচনা করলাম না। এগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, মুখস্থ করে ফেলবা এবং পিছনের গুলো রিভিশন দেবা। পিছনের গুলো ভুলে গেছো কিন্তু, পিছনের গুলো রিভিশন দিয়ে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। আগামী ক্লাসে শেষ হবে সব, পরের ক্লাসে পরীক্ষা। কেউ কিছু বলবা? কারো কিছু জিজ্ঞেস আছে? ক্লাস শেষ করবো? হ্যাঁ বলো। আমাদের শীটে সিরিয়ালে গ্যাটারম্যান এই বিক্রিয়াটা আছে, এটা তো এটা নাই, পড়ানো। এটা লাগবে না, এটা এখন আর সিলেবাসে নাই। আমি দিয়ে দিয়েছি, লাগবে না, থাক। গ্যাটারম্যান বাদ দিয়ে দিয়েছি, গ্যাটারম্যান স্কিপ করেছি। আরো একটা বাদ দেবো, উল্ফ কৃষ্ণারও বাদ দেবো। এই মনে রাখা টাফ, আরো অনেক বিক্রিয়া আছে তো, যা সিলেবাসে নাই তার দরকার নাই, এগুলো হায়ার ক্লাসে পড়বা। স্যার আমাদের কি বই দাগাই দিবেন? হ্যাঁ, বই একেবারে পৃষ্ঠা টু পৃষ্ঠা দেখাবো, কিন্তু বই তো সুবিন্যস্ত করে লেখা নাই। আগে আমি রেডি করি, বই পড়ার যোগ্য করি তোমাকে। দেখো না, আমি যে চ্যাপ্টার পড়াই পৃষ্ঠা টু পৃষ্ঠা বই দেখাই, সেটা লাস্টে দেখাবো। এবং এই চ্যাপ্টারে সৃজনশীল কোশ্চেনও আলোচনা করব, তারপর অন্য চ্যাপ্টারে যাব। খুব সৃজনশীল আলোচনা করব, কয়েকশো সৃজনশীল দেখাবো। এ কিন্তু কান্নাকাটি বাঁধবে, এই অধ্যায় নিয়ে কান্নাকাটি বাঁধবে। তুমি 6 মাস বা 8 মাস, 1 বছর গ্যাপ পেলেও এই অধ্যায় পড়ে পারবা না যদি কেউ সিরিয়াস না হও। গুড বাই।